সালটা 2024। আজকের দিনে মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেওয়া কিংবা দিনের পর দিন সেখানে থেকে নানান অভিজ্ঞতা সঞ্চয় করা, মুহূর্তের মধ্যে জমির থেকে বহুতল আকাশচুম্বী বাড়ির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাওয়া, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাড়ি দেওয়া, এই সবই বিজ্ঞানের আশীর্বাদ। কিন্তু সেই ছোট থেকে আমরা শুনে আসছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞানের অভিশাপ কি জানেন? নানান দুরারোগ্য ব্যাধি। সেই দুরারোগ্য ব্যাধির প্রথম সারিতে যে নামটি আছে তাকে সভ্যতার সংকটই বলা যায়। কি বলুন তো? ডায়াবেটিস। আজকে আমাদের গল্পের বিষয়বস্তু ডায়াবেটিস এবং ইনসুলিন। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 2021 সালের সমীক্ষা অনুযায়ী প্রথম 10টি দেশ যেখানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। পরপর নামগুলো বলি। প্রথম স্থানে আছে চীন, তারপরে ভারতবর্ষ, পাকিস্তান, আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, বাংলাদেশ, জাপান এবং ইজিপ্ট। আমাদের ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় 11.4% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রি ডায়াবেটিকের সংখ্যাটাও নেহাত কম নয়, 15.3%। গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেকটাই বেশি। তবে একটু সচেতন হলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধুমাত্র ওষুধ নয়, জীবনযাপন প্রণালী এবং খাদ্যাভ্যাসের উপরেও বিশেষ নজর দিতে হবে। অনেকেরই ধারণা আছে ডায়াবেটিস বুঝি প্রবীণ বয়সের রোগ। একেবারেই নয়। শিশুকালেও হতে পারে ডায়াবেটিস, যাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস। এছাড়া টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস হলে বুঝবেন কি করে? প্রধান 3টি লক্ষণ চিকিৎসার পরিভাষায় আমরা বলি 3P, অর্থাৎ পলিইউরিয়া, বারে বারে মূত্রত্যাগ, পলিডিপসিয়া, বারে বারে অত্যন্ত জলতেষ্টা পাওয়া, আর পলিফেজিয়া, অর্থাৎ বারে বারে খাওয়ার ইচ্ছা। জানেন তো, রক্তে যখন শর্করার পরিমাণ বেড়ে যায় তখন খিদেটাও কীরকম বেড়ে যায়, জলতেষ্টাও বেড়ে যায়। স্বভাবতই বেশি বেশি জল পান করলে বারে বারে মূত্রত্যাগ করার ইচ্ছা হবে। তাই তো এর আরেক নাম বহুমূত্র। তবে মধুমেহ নামেও এই রোগটি বিশেষভাবে পরিচিত। শুধু যে মাত্র এই 3টি লক্ষণ তাও নয়, আরও অনেক লক্ষণ আছে। যেমন হঠাৎ করে দেখা গেল ওজন কমে যাচ্ছে, ক্লান্তিভাব, অবসাদ, বিরক্তিভাব, চট করে হাঁপিয়ে যাচ্ছেন, খুব বেশি দুর্বলতা, বারে বারে ত্বকে সংক্রমণ হওয়া, ফোড়া হওয়া, মাথা ঘোরা, এরকম আরও অনেক 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 সমস্যা। স্বাভাবিকভাবে আমাদের রক্তে যে শর্করা থাকে, কিভাবে তা তৈরি হয়, কেনই বা তার প্রয়োজন এবং কিভাবে তা বেড়ে যায়, এই সব বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের শরীরে শক্তি যোগায় গ্লুকোজ বা শর্করা। খাবার খাওয়ার পরে বিপাকীয় ক্রিয়া শুরু হয়ে গেল, গ্লুকোজ প্রত্যেকটি কোষে পৌঁছে গেল। কিন্তু সেই গ্লুকোজ কোষে পৌঁছানোর জন্য কি প্রয়োজন? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে আসে? প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। এবং বিভিন্ন কোষে গ্লুকোজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইনসুলিনের কিন্তু একটা বড় ভূমিকা আছে। কারো কারো ক্ষেত্রে এই ইনসুলিন কম নিঃসৃত হয়, কারো কারো ক্ষেত্রে এই যখন ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে নিঃসৃত হলেও কোষে দরজার সামনে পৌঁছালো, তখন সে চিনতেই পারল না, দরজাই খুলল না, গ্লুকোজ আবার ফিরে চলে গেল, এবারে রক্তে ঘুরে বেড়াতে শুরু করলো। স্বভাবতই আমাদের রক্ত পরীক্ষা করলে দেখা গেল যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি, অর্থাৎ শর্করার পরিমাণ বেশি। ডায়াবেটিস হতে পারে টাইপ 1 কিংবা টাইপ 2। টাইপ 1-এর ক্ষেত্রে কি হয়? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোনো প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস। মোট যত ডায়াবেটিসের রোগী থাকে তার মধ্যে এর সংখ্যা যথেষ্ট কম। অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যতটা ইনসুলিন প্রয়োজন তার থেকে হয়তো কিছুটা কম ইনসুলিন বেরোচ্ছে, কিংবা ইনসুলিন রিসেপ্টরের সমস্যা যদি থাকে, কোনো কোনো ওষুধের প্রভাবে প্যানক্রিয়াসের বিটা সেলস নষ্ট হয়ে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হতে না পারার কারণে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, যদি সামান্যতম রক্তে
শর্করার পরিমাণ বাড়ে। আগেই সবাই মিষ্টি, আলু, ভাত সব খাওয়া বন্ধ করে দেয়, রুটি খায়। আজকের পর থেকে আপনারা কিন্তু এই কাজটা আর করবেন না। কেন? 100 গ্রাম আটার থেকে যে রুটি হয় তার ক্যালোরি ভ্যালু কত? 340 থেকে 373 বা 74 পর্যন্ত। আর 100 গ্রাম সেদ্ধ আলুর ক্যালোরি ভ্যালু হচ্ছে 87 থেকে 93। আর 100 গ্রাম ভাতের ক্যালোরি ভ্যালু কত জানেন? 120 থেকে 124। তাহলে ভাত খাবেন না রুটি খাবেন? এবারে মূল প্রসঙ্গে আসি। ডায়াবেটিস এবং ইনসুলিন কী সম্পর্ক? ডায়াবেটিস কি আপনারা তো সবাই জানেন। প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস আছে। আলফা সেলস থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, আর বিটা সেলস থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। ইনসুলিন কি করে? এই যে আমরা গ্লুকোজ নিলাম, গ্লুকোজ এবার সেলে যাবে ইনসুলিনের হাত ধরে। সবটা গ্লুকোজই তো তখন ব্যবহার হচ্ছে না, সেই গ্লুকোজটা তো সঞ্চয় করে রাখতে হবে। গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লাইকোজেন, এবং সেই গ্লাইকোজেন তৈরিতে ইনসুলিনের একটা বিরাট বড় ভূমিকা আছে। এই গ্লাইকোজেন রূপে মূলত লিভারে এবং স্কেলিটাল মাসেলসে আর সামান্য পরিমাণে ব্রেনে। তাহলে বুঝতে পারছেন এটা শরীরের ব্যাংক হিসেবে কাজ করে। এবার যখন আপনার শরীরে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হচ্ছে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিক কন্ডিশন তৈরি হচ্ছে, তখন কি হয়? এই গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয় গ্লুকাগনের সাহায্যে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আর যখন কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এভাবে শরীরে গ্লুকোজের পরিমাণের ভারসাম্য বজায় রাখা হয়। 1921 সালে ইনসুলিন আবিষ্কার হয়। এই ইনসুলিনের আবিষ্কার কিন্তু মানব জীবনে বিজ্ঞানের আশীর্বাদ। এই ইনসুলিন একজন ডায়াবেটিসের রোগীকে সুস্থ দীর্ঘ জীবন দিতে পারে। একটা সময় ছিল যখন গরু ও শূকরের শরীর থেকে প্যানক্রিয়াস বের করে তার থেকে ইনসুলিন নিষ্কাশন করা হতো, এবং সেটাই ব্যবহার হতো মানুষের শরীরে। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিত, কারণ গরুর ইনসুলিনের সঙ্গে মানবদেহের ইনসুলিনের তফাৎ 3টে অ্যামাইনো অ্যাসিডের, আর শূকরের ক্ষেত্রে দেখা যায় 1টি অ্যামাইনো অ্যাসিডের তফাৎ। পরবর্তীকালে মানুষের ইনসুলিনের রাসায়নিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয় হিউম্যান ইনসুলিন। বর্তমানে সারা পৃথিবীতে মূলত এই হিউম্যান ইনসুলিনই ব্যবহার করা হয়ে থাকে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে হতে পারে রেটিনায় রেটিনোপ্যাথি, ফলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। নেফ্রোপ্যাথির ফলে কিডনি বিকল হয়ে যেতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার সমস্যা হতে পারে। ডিসলিপিডিমিয়া, অর্থাৎ আমাদের শরীরে যেসব লিপিড থাকে তা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে কিংবা কমেও যেতে পারে, ফলে হতে পারে হার্টের সমস্যা। ব্রেন স্ট্রোক হওয়াও কিন্তু অসম্ভব নয়। এছাড়া ডায়াবেটিক কোমা তো আছেই। আবারও বলি, ভয় পাবেন না, সচেতন হন। আজকের দিনে ডায়াবেটিস হলে দুশ্চিন্তা করার কোনো অবকাশ নেই যদি আপনি সাবধান হন। আপনাকে 3টে বিষয়ে নজর দিতে হবে। প্রথম হচ্ছে খাদ্যাভ্যাস, দ্বিতীয় হচ্ছে আপনার জীবনযাত্রা প্রণালী অর্থাৎ লাইফস্টাইল, আর 3 নম্বর হচ্ছে চিকিৎসক যে ওষুধ নিতে আপনাকে পরামর্শ দেবেন সেটা সঠিকভাবে নিতে হবে। খাদ্যাভ্যাসের সম্পর্কে আর নতুন করে কিছু বলছি না, বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে আছে, সম্ভব হলে দেখে নেবেন। লাইফস্টাইলের 2টি ভাগ। একটি হচ্ছে নিয়মিত অন্তত 45 মিনিট থেকে 50 মিনিট শারীরিক পরিশ্রম করতে হবে। সেটা আপনি প্লেন সারফেসে হাঁটুন, কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, কিংবা সিঁড়ি ওঠানামা করুন যদি আপনার শরীর পারমিট করে। আমরা সবসময় বলি স্ট্রেস টেনশন করো না বাপু, তাহলে কিন্তু সুগার কন্ট্রোল করা যাবে না। আরে আমি বারণ করলেই কি স্ট্রেস টেনশন যাবে? আমাদের জীবনযাত্রাটাই এখন বদলে গেছে। একটা ছোট্ট গল্প বলি, শুনুন। আজ সকালে উঠে জানলাম আমার বাড়ির গায়ে একটি নতুন বাড়ি হচ্ছে। আজকাল যা হয় আর কি, প্রমোটিংয়ে যায়, ফ্ল্যাট বাড়ি হয়। আমাদের বহু পুরনো প্রাচীন বাড়ি, কিন্তু ওয়েল মেনটেন্ড। আমাদের বাড়ির যে ড্রেনেজ সিস্টেম সেটা পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। এবার বলুন তো, আমার জায়গায় আপনি থাকলে চিন্তা করতেন না করতেন না? আর ওষুধের কথা বলি, অনেক সময় চিকিৎসক শুধুমাত্র খাওয়ার ওষুধ দেন, সেটাও কিন্তু প্রয়োজন হলে সারা জীবনই খেতে হয়। কিন্তু যখনই চিকিৎসক বলেন আপনি ইনসুলিন দিন, ব্যাস
ভয় পেয়ে গেলেন, সারা জীবন তাহলে ইনসুলিন নিতে হবে। আরে আপনি তো সারা জীবনই ওষুধ খাচ্ছেন, তাহলে ইনসুলিন নিতে অসুবিধা কী? আর ইনসুলিন যদি সঠিক মাত্রায় নিতে পারেন তাহলে আপনি অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি কর্মক্ষম থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি।